তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের এনএমএমএস এর যে স্যাট পোর্শন আছে সেই স্যাট পোর্শনের তাপের যে চ্যাপ্টারটা আছে সেই তাপের চ্যাপ্টারেরই আমরা যে সিরিজটা করছিলাম সেই সিরিজটা আমরা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট প্রশ্নে। তো তাপের চ্যাপ্টারের দেখো, প্রথমত কোয়েশ্চেন নাম্বার 61 বলছে যে বাষ্পায়নে তরলের তাপমাত্রা কি হয়। বাষ্পায়নে তরলের তাপমাত্রা কি হয়, এই জায়গাটা কিন্তু বোঝার আছে, বুঝতে হবে আমাদেরকে। দেখো, আমি যদি বলি এটা একটা চায়ের কাপ, ধরো এই চায়ের কাপে ধরো চা আছে। এবার কি হচ্ছে, বলছে বাষ্পায়নে, ধরো এই চাটা যদি বাষ্পে পরিণত হয়ে যায়, অর্থাৎ যে তরলটা রয়েছে সেই তরলটা যদি বাষ্পে পরিণত হয়, তাহলে কি হবে, বাষ্পায়ন যত বেশি হবে তত কি হবে, তরলের তাপমাত্রা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তরলের তাপমাত্রা কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? তরলের তাপমাত্রাটা কি হবে, কমে যাবে। আমরা দেখেছি, আমরা যদি এর মধ্যে ফু দিলে কি হবে, বাষ্পায়ন কিন্তু দ্রুত হয়। বাষ্পায়ন কি হয়, দ্রুত হয়। তাহলে বাষ্পায়ন যদি দ্রুত হয় তখন কি হবে, তরলের তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে, কমে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা কিন্তু কমে যায়। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 62। কুয়াশা কখন দেখা যায়? কুয়াশা দেখা যায় বর্ষাকালে সন্ধ্যাবেলায়, শীতকালে সকালবেলায়, গ্রীষ্মকালে দুপুরবেলায়, নাকি বর্ষাকালে সকালবেলায়? আহ, তো এটা প্রত্যেকেই জানো, শীতকালে সকালবেলায় আমরা কুয়াশা দেখতে পাই, তাই না? আর কিছুদিন পরেই আমাদের কি দুর্গাপুজো আসতে চলেছে, সেই দুর্গাপুজোতে আমরা দেখতে পাবো, মানে আহ, আরো আরো দুর্গাপুজোর আরো পরে তখন দেখবে সব কুয়াশা পড়ছে, তাই না? শীতকালে কুয়াশা, এই যে এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ তোমরা, ঘাসের মধ্যে সুন্দর কুয়াশা পড়ছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দার্জিলিং এর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, কম হবে, সমান হবে, নাকি একই থাকবে? দার্জিলিং এর দার্জিলিংয়ে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি এর চেয়ে কি হবে? একটা জিনিস মনে রাখবে, দার্জিলিং এর ক্ষেত্রে দার্জিলিং কি হবে, আমাদের এখান থেকে অনেক ওপরে অবস্থিত, অর্থাৎ ওখানে যেহেতু পাহাড়ি অঞ্চল বেশি, তাহলে অনেক ওপরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। এবার বেশি উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য কি হবে, বায়ুর চাপ কিন্তু যত উপরে যাবে বায়ুর চাপ কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যাবে বায়ুর চাপ কি হবে, কমতে থাকবে। এবার চাপ যদি কমে তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, স্ফুটনাঙ্কও কমে যাবে। আমরা দেখেছিলাম যে প্রেসার কুকারের চাপ বেশি হচ্ছে, চাপ যখন বেশি হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু হাইট হয়ে মানে অনেক ওপরে যেহেতু, তাহলে কি হচ্ছে, এখানে এখানে আমাদের চাপ কমে যাচ্ছে, চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে। তাহলে অ্যান্সার হবে অপশান বি। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের যেভাবে বলছি যদি সেইভাবে তোমরা যদি মনে রাখো, তোমাদের কিন্তু অবশ্যই মনে থেকে যাবে আশা করি। এবার দেখো, বলছে ধাতুর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় কোন পদ্ধতিতে? পরিবহন, পরিচালন, বিকিরণ, কি হবে? ধাতুর মধ্যে দিয়ে কোনো একটা ধাতব পদার্থ মানে হলো কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের মধ্যে দিয়ে যদি আমাদের তাপ সঞ্চালিত হয়, সেটাকে আমরা কি বলি? পরিবহন। আমরা বলেছি যে কঠিন পদার্থ মানে সেটা বহন করে নিয়ে যাচ্ছে, তাই না? পরিবহন। দেখো, এক ব্যক্তি এখানে হাত দিয়ে ধরে রেখেছে একটা, ধরো স্টিলের একটা পাত্র, স্টিলের একটা রড। এবারে এটাকে উত্তপ্ত করলে কি হবে, এই স্টিল বরাবর তাপ কিন্তু এদিকে সঞ্চালিত হবে, তাই না? এটাকে আমরা বলবো পরিবহন। কঠিনের মধ্যে দিয়ে হলো পরিবহন, আর পরিচলন হলো তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 65। একটি তাপের কুপরিবাহী। দেখো, ধাতব পদার্থগুলো সাধারণত তাপের সুপরিবাহী হয়, লোহার তামা দুটোই কিন্তু তাপের সুপরিবাহী হবে। এরপরে দেখো, গ্রাফাইট হলো একটা অধাতু, এটা ধাতু নয়, অধাতু, কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হয়, আবার তাপেরও সুপরিবাহী হয়। এটা মনে রাখবে, তাপের সুপরিবাহী হয় আবার তড়িতেরও সুপরিবাহী হয় এই গ্রাফাইট। কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন কি, সি। বায়ু কিন্তু তাপের কুপরিবাহী, ঠিক আছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 66। তাপ পরিবহন করার ক্ষমতা বেশি কোন পদার্থের? তাপ পরিবহন করার ক্ষমতা কার বেশি? কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, নাকি তরল ও গ্যাসীয় পদার্থের? অ্যান্সার হয়ে যাবে, তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি হলো কঠিন পদার্থের। কঠিন পদার্থের। 67। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এর কারণ কি? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়
এর কারণ কি, তোমাদের কি বলেছিলাম যে প্রেসার কুকার যে থাকে তার মধ্যে কি হয়, ভেতরে চাপ বেড়ে যায়, কি হয়, চাপ বেড়ে যায়, আর চাপ বেড়ে গেলে কি হয়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তাই না, স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তার জন্য তাড়াতাড়ি হয়। আচ্ছা কি বলছে, চাপ কমে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ তো কমবেই না, আমাদের প্রেসার কুকারে চাপ বাড়বে। আচ্ছা সেকেন্ড বলছে চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, একদমই তাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখুন, গরম জলকে অনেকক্ষণ গরম রাখতে কি ব্যবহার করা হয়? একদম ইজি কোশ্চেন, গরম জলকে আমরা গরম রাখার জন্য কি ব্যবহার করি, থার্মোফ্লাক্স ইউজ করি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে 0°C তাপমাত্রার একটি বরফ খণ্ডে গর্ত করে, 0°C উষ্ণতার একটি বরফ খণ্ডে গর্ত করে 10°C তাপমাত্রার জল দ্বারা পূর্ণ করলে এই জলের তাপমাত্রা কি হবে? দেখো একটা জিনিস মনে করো, ধরো আমি বলছি যে এখানে 0°C উষ্ণতার একটা বরফ, এটা একটা বরফ আছে, সেই বরফের এখানে তুমি একটা গর্ত করলে, ঠিক আছে, এখানে একটা গর্ত করলে, এই জায়গাটা ধরো গর্ত করলে, এবারে গর্ত করে এখানে তুমি 10°C উষ্ণতার জল দিলে, এখানে তুমি জল দিয়ে দিলে, জলের তাপমাত্রা কত, 10°C, 10°C। তাহলে তাহলে বলছে যে এই যে পূর্ণ করলে এই জলের তাপমাত্রা কি হয়ে যাবে? দেখো এখানে যে জলটা থাকবে তার টেম্পারেচার কত, 10°C, আর এখানে যে বরফটা রয়েছে তার টেম্পারেচার কত, 0°C। তাহলে এই যে 10°C জলটা এ কি করবে, এ তাপ কিন্তু ছাড়তে থাকবে, এর যেহেতু টেম্পারেচার বেশি, এ কি করবে, তাপটা ছাড়তে থাকবে। আর বরফ কি হবে, বরফটা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও গলতে শুরু করবে, বরফ গলতে শুরু করবে, এবং আস্তে আস্তে কি হবে, এই জলের টেম্পারেচারটা 0°C চলে যাবে, ঠিক আছে, জলের যে টেম্পারেচার সেটা 0°C চলে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0°C। দেখো এখানে কিন্তু অনেক কনসেপ্ট আছে, অনেক ব্যাপার রয়েছে। প্রথমত বরফটা যদি ছোট্ট হয় তাহলে কিন্তু সেটা অন্য কিছু হয়ে যেতে পারে। আমার যদি এই ছোট্ট একটা বরফ আছে, এখন ছোট্ট একটা বরফের মধ্যে আমি যদি জল, বেশি টেম্পারেচারে জল রাখি, ঠিক আছে, ধরো একটুখানি বরফ তার মধ্যে আমি জল রাখছি অনেকটা, ঠিক আছে, জল রাখছি অনেকটা, সেক্ষেত্রে কি হবে, আমাদের বরফটা ধরো গলে গেল, এবার বরফটা যদি গলে যায় তখন তো জলের যে টেম্পারেচার সেটা কিন্তু হয়তো বেশিও থেকে যেতে পারে। তাহলে জিরো থেকে অ্যাকচুয়াল 10°-র মধ্যে কিন্তু সেক্ষেত্রে হতে পারে, কিন্তু তোমরা অ্যান্সার করবে এটা 0°C, ঠিক আছে, আমরা জেনারেলি এই হিসেবে ধরেই এটাকে ক্যালকুলেশন করব। তাহলে অ্যান্সার তোমরা অবশ্যই এটা করে দেবে, অপশান বি, 0°C। পরের প্রশ্ন দেখো, চাপ প্রয়োগে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধির ব্যবহারিক প্রয়োগ কি হবে? চাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে তরলের স্ফুটনাঙ্ক কি হয়? চাপ প্রয়োগ করলে তরলের স্ফুটনাঙ্ক কি হয়, বেড়ে যায়, তাই না? তার ব্যবহারিক প্রয়োগ হলো কি হবে, থার্মোফ্লাক্স, প্রেসার কুকার, ফ্রিজ না ওয়াশিং মেশিন? অবশ্যই প্রেসার কুকার অ্যান্সার হয়ে যাবে। প্রেসার কুকারে আমরা দেখতে পাই যে চাপ যদি আমরা বাড়াই স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ওকে ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা হয়ে গেল। তো এই যে প্রশ্নগুলো এক্সপ্লেন করছি, ব্যাখ্যা করছি, দেখো এগুলো তোমাদের বইয়ে তো ধরো সব প্রশ্নই রয়েছে, তো জিনিসটা হলো তোমাদেরকে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, বুঝলে কি হবে, তোমাদের বুঝে বুঝে যদি পড়ো তাহলে সেটা মনে থেকে যাবে অনেক দিন ধরে, ঠিক আছে, সেটা তোমরা সহজে ভুলবে না, মনে থাকবে, এবং পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই সেগুলো অ্যান্সার করে আসতে পারবে আশা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।